আসসালামু আলাইকুম। জামাতের এখন বসন্তকাল চলছে। অনেকে আবার বলছে জামাত নাকি ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে। তো আসলে জামাত, এই যে জামাত একটা রহস্যে ঘেরা দল। যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তখন তারা বলছিল যে এই জামাত শিবির এরাই আন্দোলনের মূল হোতা, এরাই পেছন থেকে কলকাঠি নাড়ছে, যার কারণে 3 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছিল। দেখেন একটা বিষয়, একটা দল কে ক্ষমতায় যাবে সেই বিষয়টা আসলে কূটনৈতিক পাড়ার দিকে তাকালে সবচেয়ে বেশি ভালো বোঝা যায়। এখন আপনি দেখবেন, যখন শেখ হাসিনা পতনের আগে শেখ হাসিনা ঠিক চীন সফর করেছিলেন, সম্ভবত 8 জুলাই আর 9 জুলাইয়ের মধ্যে। তখন সেখানে 40,000 কোটি টাকা ঋণ চেয়েছিলেন। তখন তার ডাকে চীন সাড়া না দিয়ে তাকে বরঞ্চ 10,000 কোটি টাকা দেবে বলে তারা বলেছিল। তারপর সেখান থেকে মনক্ষুণ্ণ হয়ে আশানুরূপ ফল না পেয়ে শেখ হাসিনা দেশে আসেন। দেশে এসে চীন সফর নিয়ে সম্মেলন ডাকেন এবং সেই সম্মেলনটাই কাল হয়ে দাঁড়ায়। সেই সম্মেলনে তখন সেই সময়টাতে মাঠে কিন্তু আন্দোলন চলছিল। সেই সময়টাতে আবু সাইদ, ওয়াসিম এরা কিন্তু শহীদ হয়ে গেছে। তারপর সেই সম্মেলনে প্রবাস আমিন নামের একজন সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল যে আপনার কি এই রাজাকারের নাতিপুতিদের কাছে কি তাদের দাবি কি মেনে নেবেন? তখন বলছিল আমরা কি এই শেখ হাসিনা বলছিল আমরা কি না তাদের এই দাবি মেনে নেব। তখন শেখ হাসিনা বলছিল যে আমরা কি এই রাজাকারের নাতিপুতিদের দাবি মেনে নেব। এই যে আগুন লাগলো, সেই আগুনে আওয়ামী লীগ পুড়ে ছাই। দেখেন মূল ইফেক্টটা হয়েছে কিন্তু ওই যে চীন সফর, সেই চীন সফর থেকে এসে সংবাদ সম্মেলন করতে হয়েছে। সেই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ কিন্তু বোল্ড আউট। যাওয়ার আগেও বলে গেছে যে রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা, এই রাজাকাররা এই কাজটা ঘটিয়েছে। যাই হোক, মূল খেলাটা কিন্তু কূটনীতিক পাড়ায়। এখন জামাত কূটনীতিতে কতটা সফল এবং কেন অনেকেই বলছে ক্ষমতার কাছাকাছি, সে বিষয়টাও আপনাদেরকে একটু জানানো দরকার। দেখেন 5 আগস্টের পর চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করলেন জামাতের সাথে। তখন জামাতের ব্যাপারে চীনের রাষ্ট্রদূত বলেন জামাত অত্যন্ত সুশৃঙ্খল দল এবং নিশ্চয়ই একটা সুশৃঙ্খল দল চাইবে যে আরেকটা দেশের সুশৃঙ্খল একটা দল ক্ষমতায় আসুক। কারণ চীনে এখানে বাংলাদেশের ক্ষমতার কিন্তু বিষয়ে কিন্তু একটা বড় ধরনের একটা ইফেক্ট এখানে একটা বিষয় একটা। কারণ ভারত যেহেতু বাংলাদেশের টোটাল বিরোধী, সেখানে চীনকে পাশে রাখতে হবে বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে। আবার চীনের কমিউনিস্ট পার্টি যারা আছে তারাও কিন্তু জামায়াতের সাথে বসেছে, যারা এই রাষ্ট্র পরিচালনা করছেন। এখন আপনি চীনের ব্যাপারটা গেলেন, পরে যদি আমরা দেখি যে ইউরোপের আমাদের পোশাক কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপে। এখন এই ইউরোপে কিন্তু যে ইউরোপের রাষ্ট্রদূতরা আছে তারাও কিন্তু জামাতের সাথে বৈঠক করলেন। জামাত আমিরের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, সেখানেও তারা জামাতের বিষয়গুলো অবজার্ভ করলেন। জামায়াত কীভাবে রাষ্ট্রনীতি চালাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়টাও তারা জানতে চাইলেন। দেখেন সেই বিষয়টা সেই ইউরোপের সাথেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথেও কিন্তু জামায়াত কিন্তু সফল, কূটনৈতিক পাড়ায় কিন্তু তারা সফল। আর তারপরে আবার দেখেন বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র অন্যতম আরেকটা মোড়ল, সেটা হচ্ছে রাশিয়া। সেই রাশিয়ার রাষ্ট্রদূতের সাথেও কিন্তু জামায়াতের সাক্ষাৎ, তারা একান্ত বৈঠক করলেন। সেই বৈঠকে রাশিয়াও জানতে চাইলেন যে জামায়াতের নীতি পরিকল্পনা, তারা কিভাবে দেশ চালাবে। সেই জায়গাটা থেকেও কিন্তু সফল বৈঠক করেছে রাশিয়ার সাথে। এরপরে যদি আপনি আসেন যে ব্রাজিল, যেখান থেকে আমাদেরকে সবচেয়ে বেশি সম্ভবত গম দেয়, আমাদের রপ্তানির ভেতরে গম যে সবচেয়ে বেশি আসে সেখানে ব্রাজিলের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয় জামাতের আমিরের, এবং সেখানেও প্রশংসা করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। অত্যন্ত
সুন্দরভাবে তারা জামাতের বিষয়টাকে মাথায় নিয়েছে। তারা ভাবছে যে জামাত একটা সুশৃঙ্খল দল, তারা ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে। আমি কারো দালালি করছি না ভাই, যে বিষয়গুলো আসছে শুধু এটা আপনাদেরকে জানছি। তারপর আপনার আরেকটা বিষয় দেখেন, আমাদের যে এশিয়ার দেশ ভুটান, সেই ভুটান কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, সেই ভুটানের সাথেও জামাতের রাষ্ট্রদূতের বৈঠক। আর এই জায়গাতে বাংলাদেশের জামাতের যারা দায়িত্ব রয়েছেন তারা খুব সুন্দরভাবে কিন্তু এই বিষয়টা কিন্তু হ্যান্ডেল করছে। এখন ধরেন এই বিষয়গুলো অমুসলিম দেশগুলো, নন মুসলিম দেশগুলোর সাথে, এখন যদি আপনি যদি আসেন মুসলিম দেশগুলোর সাথে, আরেকটা বিষয় রয়েছে এখানে কিন্তু আবার আরেকটা, ইংল্যান্ড, ব্রিটিশরা কিন্তু রাজনীতিতে বড় ধরনের একটা অবস্থান রাখে। এখন একটা বিষয় হচ্ছে যে এই ব্রিটিশরা সাথে তো জামায়াতের যে মূল নেতৃত্ববৃন্দ সাক্ষাৎ করছে, এমনকি ব্রিটিশরা সাথে জামায়াতের এই যে মহিলা উইং রয়েছে, সে মহিলা উইংয়ের সাথে কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত কিন্তু সেখানে সাক্ষাৎ করেছে। তাই নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা জল্পনা কল্পনা হয়েছে। বিএনপিতে খুদ আওয়ামী লীগও অবাক হয়েছে যে জামাতের মহিলা শাখার সাথে তারা সাক্ষাৎ করেছে। আর বিএনপি তো তারা অনেক মহিলা দলের বলছে যে আমাদেরকে সাথে কেন করলো না। যাই হোক ভাই, সেই বিষয়টা এখন আপনি যদি আসেন তাদের বাইরে নন মুসলিম একটা কান্ট্রির দিকে যদি আপনি তাকান, বা নন মুসলিম কান্ট্রিগুলো আপনি দেখেছেন, এখন যদি মুসলিম দেশগুলোর দিকে তাকান, ওআইসি, বাংলাদেশের ওআইসি কিন্তু মুসলিম দেশগুলোর একটা সংস্থা, যেটার অধীনে মুসলিম দেশগুলো রয়েছে। এই ওআইসির সাথে জামাত ইসলামীর একটা মহরম একটা সম্পর্ক রয়েছে। এমনকি মুসলিম দেশগুলোর সাথে আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, তারপরে বাহরাইন, কাতার যা আছে, এগুলো তুরস্ক বাদে দিলেন, এগুলো এদিকে যা আছে তুরস্ক আছে, এদের সাথে একটু ভালো একটা সম্পর্ক রয়েছে। এখন যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে এখান থেকে ম্যান পাওয়ার যে একটা বিষয় রয়েছে, দক্ষ করে সেখান থেকে আরও বেশি সাপ্লাই করতে পারবে এই মধ্যপ্রাচ্যে বা এই মুসলিম যে দেশগুলোতে রয়েছে, সেখানে আমাদের দেশের মানুষকে, আমাদের প্রবাসীদেরকে সেখানে হয়তো আরও একটু বেশি মূল্যায়ন পাবে। তাদের সাথেও একের পর এক বৈঠক হয়েছে। এখন এই যে এতগুলো বৈঠক টোটালি বিএনপি করছে না এমন না, তবে কূটনৈতিক পাড়ায় শামা ওবায়েদ যতটা বিএনপি সফল, ততটাই কিন্তু কূটনৈতিক পাড়ায় কিন্তু বিএনপি শামা ওবায়েদ ব্যর্থ হয়েছে। এখন কেন অনেকেই বলছে ক্ষমতার দ্বার প্রান্তে। দেখেন, জামাতের ইতিহাসে 80 বছরের ভেতরে সবচেয়ে ভালো অবস্থান এখন রয়েছে। এখন দেশের ইয়াং যে পার্সন, তারা একটা চায় চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে হলে দুর্নীতিবাজ নেতা দিয়ে চলবে না। এখন দুর্নীতিমুক্ত নেতা কোথায় পাওয়া যায়? সেটা জামাতে পাওয়া যায়, সেটা অনেকেই ভেবে নিয়েছেন। যার কারণে তারাও ইয়াংরা কিন্তু সুইং বুট একটা যেটা আছে, সেই বুটটা কিন্তু জামাতের দিকে ফেভার করছে। এখন এই যে একটা অবস্থা দেশের, দেখেন জামাত কিন্তু আগে শিক্ষিত মানুষ যারা জানতো না, এখন শেখ হাসিনা সেই কাজটা কিন্তু 17 বছর করে দিয়ে গেছে। জামাত বলতে বলতে সেই জিনিসটা এখন গ্রাম অঞ্চলে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এমনকি 10 মাসে বিএনপিও সেই কাজটাই করছে, জামাতের প্রচারণা বরঞ্চ তারাই করছে। এখন গ্রাম অঞ্চলেও দেখা যায় জামাত মানুষ শুরু করেছে। এখন আরও যদি 8-10 মাস যায়, তাহলে হয়তোবা ক্ষমতার দ্বারপ্রান্তেদের মানুষ বলছে জামাত চলেও যেতে পারে। সব দিকে বিবেচনা করলে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এই মুহূর্তে জামাত। আর জামাতের প্রত্যেকটা নেতা অত্যন্ত কৌশলী। তারা দেখেন দুদু সাহেবের মতো মুইতা ভাসাই দেবো বলে না, তারপরে এই যে ফজলু সাহেবের মতো মনে করেন ওরাই দেবো এগুলো বলে না, ইশরাক সাহেবের মতো জুড়ে ক্ষমতা শপথ নিয়ে নেবে এটা বলে না। এরা কিন্তু কৌশলী, অত্যন্ত কৌশলী। আর এই কৌশল খাটিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চারদিকের মানুষেরও একটা সমর্থন, কূটনৈতিক পাড়ায় হিউজ একটা সমর্থন। তো এদিক থেকে চিন্তা করলে যে কোনো সময়ের চাইতে জামাত অত্যন্ত ভালোর দিকে রয়েছে, অত্যন্ত এগিয়ে রয়েছে। যার কারণে আমি যে টাইটেল দিয়েছিলাম যে জামাতের বসন্তকাল, কূটনৈতিক পাড়ায় জামাতের হিউজ সমর্থন। তো
বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন। আর যদি আমার সাথে একমত হন কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর না হলে সেটাও জানাতে পারেন। এবার মতো আজকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।